আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন এই বিষয়টা কিন্তু 9, 10 এমনকি ইন্টারমিডিয়েট এমনকি 6, 7, 8 এও কিন্তু এই বিষয়টা আছে। তো প্রথমত বন্ধন জিনিসটা কি সেটা বুঝতে হবে। বন্ধন হচ্ছে তাদের মধ্যে গঠিত হয় দুইটা পরমাণুর মধ্যে। দুইটা পরমাণুর একটা অপরটার সাথে যে শক্তির বলে আবদ্ধ থাকে সেটাকেই বলা হয় হচ্ছে বন্ধন। আর বন্ধন কয়েক প্রকার আছে, এর মধ্যে আণবিক বন্ধন আর সহযোগী বন্ধন এবং ঘাতক বন্ধন, এই তিনটা হচ্ছে এসএসসি লেভেলে পড়ানো হয় এবং ইন্টারমিডিয়েট লেভেলে আরো সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ সহযোগী ইত্যাদি আরো অনেক কিছু পড়ানো হয়। আণবিক বন্ধন জিনিসটা কি? আয়ন তৈরি হয়। আয়নিক বন্ধনে কি তৈরি হবে? আয়ন তৈরি হবে। একটা হলো ধনাত্মক আয়ন তৈরি হবে, একটা ঋণাত্মক আয়ন তৈরি হবে। ধনাত্মক আয়ন কে তৈরি করবে? সাধারণত ধাতু, যেমন ধরো হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের সোডিয়াম 11, তাহলে এইটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6 10 আর 3s1, শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? একটা ইলেকট্রন থাকবে। আর এই একটা ইলেকট্রন থাকার কারণে এই ইলেকট্রনটা সে সহজে ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করতে পারবে। আর নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো যদি লাভ করে তখন এটা স্থিতিশীল অবস্থা হয়। আর যেহেতু একটা ইলেকট্রন আছে এই কারণে সে একটা ইলেকট্রন ত্যাগ করে, আর যারা ত্যাগ করে তাদেরকে কিন্তু আণবিক সংখ্যা অনুযায়ী ধাতু বলা হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা ধাতু। তাহলে ধাতু কি করে? ইলেকট্রন ত্যাগ করে। আর আর হচ্ছে এই সোডিয়াম ধাতু একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে। একটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হতে পারে? সোডিয়াম আয়ন। এই যে শেষ কক্ষপথে যে একটা ইলেকট্রন আছে সেই একটা ইলেকট্রন সে ত্যাগ করে কিসে পরিণত হয়? সোডিয়াম আয়নে। তাহলে ধনাত্মক আয়ন তৈরি হয়। আর ধনাত্মক আয়নকে বলা হয় হচ্ছে ক্যাটায়ন। ধনাত্মক আয়নকে বলা হয় ক্যাটায়ন। আর অপরদিকে অধাতু, যেমন ক্লোরিন, শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 1s2 2s2 2p6 3s2 3p, কত 6 4 10 12 আর 5 এ 17। তাহলে ক্লোরিনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন। এই 7টা ইলেকট্রন এর জন্য একটা ইলেকট্রন গ্রহণ করলেই অষ্টক কাঠামো লাভ করবে। আর এর পক্ষে 7টা ইলেকট্রন ত্যাগ করা সম্ভব নয়, এই কারণে সে একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ক্লোরিন কি করবে? এই একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হবে। তাহলে আমরা দেখতে পেলাম যে একটা হলো ধনাত্মক আয়ন আর একটা হলো ঋণাত্মক আয়ন। এটা হলো ক্যাটায়ন আর এটা হচ্ছে অ্যানায়ন। এইরকম দুই বিপরীত ধর্মী দুইটা আয়নের মধ্যে যে বন্ধনটা গঠিত হয় সেটাকে বলা হয় আয়নিক বন্ধন। তাহলে যেহেতু এখানে ধাতু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়েছে আর অধাতু ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়েছে, তাহলে এখানে ধনাত্মক এবং ঋণাত্মক আয়নের মধ্যে যে বন্ধন তৈরি হবে সেই রকম এই ধরনের বন্ধনকে বলা হয় আয়নিক বন্ধন। এইরকম অনেক যৌগের মধ্যে আয়নিক বন্ধন গঠিত হয়, যেমন ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা ধাতু আর একটা অধাতু। তাহলে এটা একটা আয়নিক বন্ধন। এখন ধাতু জিনিসটা কি অনেকেই এই বিষয়টা বোঝে না। অধাতু কি এটা অনেকেই বুঝতে চায় না বা বোঝে না। ধাতু কারা? যারা সাধারণত শেষ কক্ষপথে একটা দুইটা বা তিনটা ইলেকট্রন থাকে এবং এই ইলেকট্রনগুলো ত্যাগ করতে পারে, তখন তাদেরকে বলা হয় ধাতু। আর এটা কেমন হয়? চকচকে, তাপ এবং বিদ্যুৎ সুপরিবাহী। তাহলে সহজেই বোঝা যায় পর্বের সারণীর প্রথম দিকের যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে ধাতু, কারণ এই প্রথম দিকের মৌলগুলোর শেষ কক্ষপথে একটা দুইটা বা তিনটে থাকে, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, বেরিলিয়াম, বেরিয়াম, এই সবই হচ্ছে ধাতু, কারণ এদের শেষ কক্ষপথে একটা দুইটা অথবা তিনটে ইলেকট্রন আছে এবং দান করতে পারে। আর অধাতু কোনগুলো? যেগুলো সাধারণত ইলেকট্রন গ্রহণ করে, একটা অথবা দুইটা এরকম ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাদেরকে বলা হয় অধাতু। তাহলে অধাতু কোনগুলো? এই ফ্লোরিন, ক্লোরিন, তারপরে হচ্ছে ব্রোমিন, আয়োডিন, এইরকম নাইট্রোজেন, অক্সিজেন, এইসব হচ্ছে অধাতু। আর এই একটা ধাতু আর একটা অধাতুর মধ্যে যে বন্ধনটা তৈরি হয় সেটাকে বলা হয় কি বন্ধন? তাকে বলা হয় হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধনে যেমন এইখানে যদি আমি সোডিয়াম আর ফ্লোরিন, সোডিয়াম ক্লোরাইড যৌগ লিখি, তাহলে এখানে দেখা যাবে সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, কারণ একটা ধাতু আর একটা অধাতু একটা ইলেকট্রন
ত্যাগ করে আর একটা ইলেকট্রন গ্রহণ করে। একইভাবে এখানে যদি আমি পটাশিয়াম লিখি, পটাশিয়াম ব্রোমাইড এটা একটা আয়নিক বন্ধন তৈরি করবে, কারণ পটাশিয়াম হলো ধাতু আর ব্রোমিন হচ্ছে অধাতু। ঠিক আছে, এইরকম অনেক যৌগই আছে যারা আয়নিক বন্ধন তৈরি করে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে আয়নিক যৌগ কাকে বলে, আয়নিক বন্ধন কি, আয়নিক বন্ধন কাদের মধ্যে গঠিত হয়, কিভাবে গঠিত হয়, কি কে ত্যাগ করে, কি গ্রহণ করে, এই বিষয়ে স্পষ্ট ধারণা হয়েছে। এই ধরনের যে কোনো প্রশ্ন তোমরা সহজেই লিখতে পারো। এইবার আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনটা কি? সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন তাহলে এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টার নাম হচ্ছে সমযোজী বন্ধন। আমরা জানি বন্ধন হচ্ছে তিন প্রকার, এসএসসি লেভেলে আছে, একটা হলো আয়নিক, একটা সমযোজী আর একটা হলো ধাতব বন্ধন। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সমযোজী। তাহলে এই সমযোজী বন্ধনে কি হয়, এটা সাধারণত দুইটি অধাতুর মধ্যে হয়ে থাকে। কাদের মধ্যে হয়ে থাকে? দুইটাই অধাতু। যেমন এইখানে সিএল সিএল, ক্লোরিন ক্লোরিন দুইটা মিলে তৈরি হয় ক্লোরিন অণু। এখানে দুইটাই কি? দুইটাই হচ্ছে অধাতু। আর এই অধাতুর মধ্যেই সমযোজী বন্ধনটা তৈরি হয়। কিভাবে তৈরি হয়? অধাতুর মধ্যে দুইটাই যেহেতু অধাতু, সেহেতু দুইটারই শেষ কক্ষপথে যে ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা বিনিময় বা শেয়ার করার মাধ্যমে এই বন্ধনটা তৈরি হয়। তাহলে আমরা বলতে পারি সমযোজী বন্ধন কাকে বলে? যে বন্ধনে দুইটা অধাতু পরমাণু ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে একটা স্থিতিশীল বন্ধন, স্থিতিশীল যৌগ তৈরি করে, তখন সেটাকে বলা হয় হচ্ছে সমযোজী বন্ধন। যেমন ক্লোরিন অথবা ফ্লোরিন, ফ্লোরিন নিয়ে তৈরি হবে F2, তারপরে অ্যামোনিয়া NH3, একটা নাইট্রোজেন একটা হাইড্রোজেন, দুইটাই অধাতু। তারপরে মিথেন, এদের মধ্যেও তৈরি হবে সমযোজী বন্ধন। আবার কার্বন ডাইঅক্সাইড, এই সবগুলো যৌগই সমযোজী বন্ধন তৈরি করবে, কারণ এখানে দুইটাই অধাতু, এখানে দুইটাই অধাতু, এখানে দুইটাই অধাতু, এখানে দুইটাই অধাতু, এইগুলা সমযোজী বন্ধন তৈরি করে। এখন সমযোজী বন্ধনটা কিভাবে তৈরি করে? সহজ একটা উদাহরণ, ক্লোরিন অথবা ফ্লোরিন দিয়ে দেয়। ফ্লোরিন, এই ফ্লোরিন, এই ফ্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি, ফ্লোরিন হচ্ছে 9, এটার ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p, এখানে 4 আর 5 কত 9। তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসের শেষ কক্ষপথে দেখা যাচ্ছে যে কয়টা ইলেকট্রন আছে? 7টা ইলেকট্রন। এই 7টা ইলেকট্রন এরা একটা গ্রহণ করলে এরা গ্রহণ করতে পারে, কিন্তু গ্রহণ করে দুইটা ফ্লোরিন যখন একসাথে যুক্ত হবে, যখন এরা ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে একটা বন্ধন তৈরি করবে, সমযোজী বন্ধন। তাহলে এটাকে যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই, তাহলে ফ্লোরিন এটার প্রথম কক্ষপথে আছে হলো দুইটা ইলেকট্রন, তারপরে কক্ষপথে আছে হচ্ছে প্রথম কক্ষপথে আছে দুইটা ইলেকট্রন, তারপরে কক্ষপথে থাকবে কয়টা? 7টা। তাহলে 2 4 6 7। ঠিক একইভাবে আরেকটা ফ্লোরিন, সেটারও কিন্তু থাকবে কত? প্রথম কক্ষপথে 2টা, তারপরে কক্ষপথে 7টা। তাহলে প্রথম কক্ষপথে থাকবে হলো 2টা, তারপরে কক্ষপথে থাকবে এরকম 7টা। তাহলে এই দুইটার মধ্যে এই দুইটা একত্রে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে এইরকম দুইটা আমি শেষ কক্ষপথ দেখাই, ক্লোরিন এবং এটাও হলো ফ্লোরিন। তাহলে শেষ কক্ষপথে এটারও 7টা ইলেকট্রন আছে, এটারও 7টা ইলেকট্রন আছে। এই 7টা ইলেকট্রন যদি আমি এইভাবে দেখাই যে 2 4 6, আর এইখানে একটা দিলাম 7টা। ঠিক একইভাবে এই পরের ফ্লোরিনও যদি এইভাবে দেখাই 2 4 6 7। এখন ভালোভাবে খেয়াল করলে দেখা যায় যে প্রথম ফ্লোরিনের ছিল 7টা
আর অপর আর একটা ফ্লোরিন থেকে এই একটা নিয়ে এখন কয়টা হয়ে গেছে 8টা, তাহলে অষ্টক কাঠামো লাভ করছে। ঠিক একইভাবে পরবর্তী ফ্লোরিনের ছিল হচ্ছে 7টা ইলেকট্রন, এই ফ্লোরিন থেকে একটা ইলেকট্রন দিয়ে হয়ে গেছে কয়টা 7টা, 8টা। তাহলে ফ্লোরিন এই ফ্লোরিনও 8টা অষ্টক কাঠামো লাভ করছে, এই ফ্লোরিনও অষ্টক কাঠামো লাভ করছে। তার মানে এরা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ধনটা তৈরি করছে। আর এই বন্ধনের মাধ্যমে যে যৌগ গঠিত হয় সেটাকে বলা হয় হচ্ছে সমযোজী যৌগ। তাহলে এই হচ্ছে সমযোজী বন্ধন। এখন যদি আমরা এইগুলো এইভাবেই করি তাহলে দেখা যাবে যে সবগুলোই এরকম ইলেকট্রন শেয়ারের মাধ্যমেই বন্ধন তৈরি করবে। যদি আমি অ্যামোনিয়াটা দেখাই, অ্যামোনিয়া NH3, তাহলে এখানে আছে হলো নাইট্রোজেন একটা, হাইড্রোজেন 3টা। নাইট্রোজেন কি করবে, নাইট্রোজেন একটা আর হাইড্রোজেন থাকবে 3টা। তাহলে হাইড্রোজেন আমি এইভাবে 3টা দিলাম, মাঝখানে নাইট্রোজেন আর এইগুলো হচ্ছে হাইড্রোজেন। তা আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 7, তাহলে 1s2 2s2 2p, এখানে 4 আর 3 এ 7, অর্থাৎ শেষ কক্ষপথে 5টা আছে। আর হাইড্রোজেনের তো 1, এর হলো 1s1 এবং শেষ কক্ষপথে একটা আছে। তাহলে নাইট্রোজেনের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কত, 5টা, আর হাইড্রোজেনের কত, একটা। নাইট্রোজেনের 5টা, যদি আমি এইখানে একটা আর এখানে একটা দেই 2টা, আর এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, অর্থাৎ মোট কথা হলো নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা। এটি টেকনিক্যালি এটার সাথে এমনভাবে মিল করতে হবে যাতে দুইটারই অষ্টক কাঠামো লাভ করে। তাহলে নাইট্রোজেনের এই 3টা 3 জায়গায় দিছি আর 2টা দিছি বাইরে, আর হাইড্রোজেনের তো একটা করে ইলেকট্রন আছেই। এই হাইড্রোজেনের একটা ইলেকট্রন, এই হাইড্রোজেনের এই ইলেকট্রন এবং এই হাইড্রোজেনের এই ইলেকট্রন। দেখা গেল যে নাইট্রোজেনের 3 দুগুণ 6 আর এই 2 8টা হয়ে গেছে। ঠিক একইভাবে হাইড্রোজেনের একটা ছিল আর নাইট্রোজেন থেকে একটা নিয়ে 2টা হয়ে গেছে। হাইড্রোজেনও দ্বিতীয় কাঠামো লাভ করছে, আবার নাইট্রোজেনও অষ্টক কাঠামো লাভ করছে। এইভাবে এরা অষ্টক কাঠামো লাভ করে উভয়ে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই বন্ধনটা তৈরি হয়েছে। তাহলে বলা যায় এটা হচ্ছে একটা সমযোজী বন্ধন। আর সমযোজী বন্ধন থেকে যে প্রশ্নগুলো আসে সাধারণত যে এই যৌগটা এই যৌগটা এই দুইটা এই মৌল আর এই মৌল, একটা ধাতু একটা অধাতু অথবা একটা অধাতু অধাতু বা যে কোনো একটা উদ্দীপক দেওয়া থাকে, সেই উদ্দীপক থেকে বের করতে হয় যে এটা আয়নিক বন্ধন নাকি সমযোজী বন্ধন। কিভাবে গঠিত হয় দেখাতে হবে, এইভাবে ব্যাখ্যা করতে হবে যে একটা ইলেকট্রন ত্যাগ করছে, এটি গ্রহণ করছে বা এটি শেয়ার করছে। এই কথাগুলি লেখার মাধ্যমে ব্যাখ্যা করে দিলেই মোটামুটি সমযোজী বন্ধন সম্পর্কে বিস্তারিত বোঝা যাবে, জানা যাবে, লেখা যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি দুইটা বিষয় আলোচনা করছি, আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। আমার মনে হয় এই কথাগুলোর মাধ্যমে এই দুইটার বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা হয়ে গেছে এবং এই সম্পর্কে আশা করি তোমরা যদি ভালো করে এই ভিডিওটা দেখো তাহলে আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে দাঁড়াও, আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আমার নতুন ভিডিওগুলো আসলে যাতে সহজেই তোমাদের নোটিফিকেশনে চলে আসে এবং ভিডিওটা দেখে উপকৃত হতে পারো। এই কারণে তোমরা শেয়ার করতে পারো, ফেসবুক অথবা ইউটিউবে শেয়ার করতে পারো। তাহলে আমার ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি এরপরে আরও কিছু ভিডিও তৈরি করবো, এটা হচ্ছে বন্ধনের উপর, যে বিষয়গুলো সাধারণত স্টুডেন্টরা বুঝতে একটু কষ্ট হয় বা যে বিষয়গুলো একটু বিস্তারিত বোঝানোর দরকার, সেই বিষয়গুলোই আমি নিয়ে পরবর্তী ভিডিওগুলো তৈরি করবো। যেমন এই রসায়নের কিছু গুরুত্বপূর্ণ বিষয় প্রথম দিকে যদি দেখা যায় যে স্টুডেন্টদের সাধারণত অসুবিধা হয় হচ্ছে এই ইলেকট্রন বিন্যাসে বা পর্যায় সারণীর পিরিয়ডিক টেবিলে পারমাণবিক সংখ্যা নির্ণয় করা যায় কীভাবে, পারমাণবিক ভর নির্ণয় করা যায়, খুব সহজে মনে রাখা যায় কীভাবে, তারপরে কারণ সংখ্যা কীভাবে নির্ণয় করে, বিক্রিয়া কি, সংকেতগুলো বোঝার উপায়, সংকেত আছে আণবিক সংকেত আবার গাঠনিক সংকেত, এইগুলো, তারপরে বিভিন্ন ধরনের বিক্রিয়া, বিভিন্ন ধরনের সংশ্লেষণ ইত্যাদি সব বিষয় নিয়ে যে কঠিন কঠিন বিষয়গুলো আছে, জরুরি বিষয়গুলো আছে, সেগুলো আমি খুব সহজে তোমাদের সামনে উপস্থাপন করবো। তোমরা যদি এগুলো দেখো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং তোমরা এই বিষয়গুলিতে জ্ঞান অর্জন করে ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ।